নোট বই খুলে তার ভাইকে খুঁজতে শুরু করে, কিন্তু প্লেয়ারদের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় না। এবার সে বিভিন্ন বছরে এই গেমে যারা উইনার হয়েছে তাদের লিস্ট বের করে। সে হঠাৎ 2015 সালের উইনার হিসেবে তার ভাইয়ের নাম দেখতে পায়। তার ভাইয়ের প্লেয়ার নম্বর ছিল 132। সে কনফার্ম হওয়ার জন্য 2015 সালের প্লেয়ার রেকর্ড থেকে 132 নম্বর লিস্ট বের করে এবং দেখে তার ভাই সত্যি 2015 সালের স্কুইড গেমের উইনার ছিল। এদিকে ফ্রন্টম্যানের নির্দেশে সব প্লেয়ারকে ঘুম থেকে তুলে দেওয়া হয়। তারপরে তাদেরকে চতুর্থ রাউন্ডের জন্য গেম হলে নিয়ে যাওয়া হয়। তবে গেম শুরুর আগে তাদেরকে রুলস ভঙ্গ করা সব গার্ডদের এবং ডাক্তার বিয়ঙ্গিকে দেখানো হয়। এদের সবাইকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্লেয়ারদের জানানো হয় এরা সবাই রুলস ভেঙেছিল, তাই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এখানে গার্ড হোক বা প্লেয়ার, সবার জন্য সমান শাস্তি। এখানে সবাইকে সম অধিকারের চোখেই দেখা হয়। তো এরপরে সব প্লেয়ারকে গেম হলে ঢুকানো হয়। তাদেরকে অ্যানাউন্সমেন্টে বলা হয় এবার প্রত্যেকের 2 জনের টিম বানাতে হবে। এবারে খেলাটা জোড়ায় জোড়ায় খেলা হবে। পার্টনার চুজ করার জন্য সবাইকে 10 মিনিট সময় দেওয়া হয়। প্রায় সবাই নিজেদের পার্টনার সিলেক্ট করে ফেলেছিল, তবুও গিহান নিজের পার্টনার ম্যানেজ করতে পেরেছিল না। এরই মধ্যে সে একজনের কাছে জানতে পারে ডাক্তার বিয়ঙ্গি মরে যাওয়ার পরে এখন মোট প্লেয়ার আছে 39 জন। তাই সবাই জোড়া বানানোর পরে লাস্ট একজন কোনো পার্টনার পাবে না, তাকে হয়তো খেলা শুরুর আগেই মেরে ফেলা হবে। এটা শুনে গিহান বৃদ্ধ ইলনামের দিকে খেয়াল করে। সবচেয়ে দুর্বল প্লেয়ার হওয়ায় তাকে কেউই পার্টনার বানাতে চাইছিল না। সে একা এক কোনায় বসেছিল। এটা দেখে গিহানের খারাপ লাগে, তাই সে ইলনামকেই নিজের পার্টনার বানিয়ে নেয়। ইতিমধ্যে পার্টনার চুজ করার জন্য নির্ধারিত টাইম শেষ হয়ে যায়। লাস্টে দেখা যায় মিনিও কোনো পার্টনার পায়নি, তাই গার্ডেরা তাকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যায়। তার সাথে কি ঘটে সেটা আমরা পরে জানতে পারবো। আপাতত খেলার দিকে ফোকাস করি। তো জোড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব প্লেয়ারকে একটা করে মিনি ব্যাগ দেওয়া হয়। এই মিনি ব্যাগের ভেতরে 10টা করে মার্বেল ছিল। এর পরের অ্যানাউন্সমেন্ট শুনেই সবাই আপসেট হয়ে যায়, কারণ এই গেমের রুলস হলো সবাইকে তার পার্টনারের সাথে এই মার্বেলগুলো দিয়ে খেলতে হবে। যে পার্টনারের 10টি মার্বেল নিয়ে নিতে পারবে সে এই খেলায় জিতে যাবে। পার্টনার চুজের সময়ে কেউ ধারণাও করতে পারেনি এরকম পরিস্থিতিতে তাদের পড়তে হবে। এই জন্য সবাই তাদের নিজেদের পছন্দের মানুষকে পার্টনার হিসেবে চুজ করেছিল। তাদের মধ্যে একজোড়া স্বামী স্ত্রীও ছিল। তারা অসহায়ভাবে একে অপরের দিকে তাকায়, কারণ এই গেমের শেষে তাদের একজনকে মরে যেতে হবে। যাই হোক, এখন তো আর কিছুই করার নেই। খেলাটা শেষ করার জন্য 30 মিনিট সময় দেওয়া হয়, তাই সবাই নিজেদের পার্টনারের সাথে খেলা শুরু করে। সমস্যা হয়ে যায় বৃদ্ধ ইলনামকে নিয়ে। মাথায় টিউমার আর ডিমেনশিয়ার কারণে সে খেলার কথা ভুলে যায়। সে বারবার বাড়ি যাব করতে থাকে। গিহান তাকে বোঝাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। এক পর্যায়ে শান্তশিষ্ট গিহানও চিল্লাপাল্লা শুরু করে দেয়। এদিকে সাংউ জোড়া বেঁধেছিল আলী আব্দুলের সাথে। তারা দুজনে খেলার এক পর্যায়ে আলী আব্দুল ভাগ্যক্রমে সাংউর 9টা মার্বেল জিতে নেয়। তখন সাংউ আলী আব্দুলের সাথে ছলনার আশ্রয় নেয়। সে আলী আব্দুলকে বোঝায় তারা এভাবে একজন না মরে প্ল্যান খাটিয়ে দুজনেই বেঁচে থাকতে পারবে। এখানে খেলা শেষ করার জন্য 30 মিনিট সময় দেওয়া হয়েছে। কোনো কোনো টিম হয়তো এই টাইমে খেলা শেষ করতে পারবে না, তাই তাদের জয় পরাজয়ও নির্ধারিত হবে না। তখন হয়তো এই টিমগুলোর মধ্যে আবারও খেলা হবে। যদি এমন ঘটে তাহলে তারা দুজনে গ্রুপ হয়ে অন্য টিমের বিপক্ষে খেলে দুজনেই বেঁচে যাবে। আলী আব্দুল সাংউর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না ঠিকই, কিন্তু সাংউ তাকে একাধিকবার হেল্প করেছে, তাই সে সাংউকে এবার ভরসা করে নেয়। সাংউ আলী আব্দুলকে বলে দুর্বল কোনো টিম খুঁজে বের করতে। তো টিম খুঁজতে যাওয়ার আগে কৌশলে সে আলী আব্দুলের মার্বেলের ব্যাগটা নিজের ব্যাগের সাথে বদলে দেয়। আলী আব্দুল কিছুই বুঝতে পারে না, কারণ ব্যাগের ভেতরে সাংউ ছোট ছোট পাথর ঢুকিয়ে দিয়েছিল, যেগুলো মার্বেলের মতো ভারী ছিল। আর এভাবে যেহেতু সাংউ আলী আব্দুলের কাছ থেকে সব মার্বেল নিয়ে নিয়েছিল, তাই আলী আব্দুল হেরে যায় এবং গার্ডেরা তাকে মেরে ফেলে। এদিকে কাংয়ের সাথে জুটি বেঁধেছিল জিয়ং নামের একটা মেয়ে। এরা দুজনেই ছিল চরম লেভেলের ফ্রাস্ট্রেটেড। গেমের ব্যাপারে তাদের তেমন আগ্রহ ছিল না। তারা গেমটা এক রাউন্ডেই শেষ করার সিদ্ধান্ত নেয়। এই জন্য বাকিটা সময় তারা গল্পগুজব করে কাটাবে বলে ঠিক করে। জিয়ং কাংকে জিজ্ঞেস করে তার ফ্যামিলিতে কে কে আছে। কাং জানায় তার বাবা বর্ডার ক্রসিংয়ের সময়ে গুলি খেয়ে মারা গেছে। মা অফিসারের হাতে ধরা পড়ায় তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। সে আর তার ছোট ভাই কোনো রকমে এখানে এসে পৌঁছেছে। ভাইকে সে অনাথ আশ্রমে রেখেছে। এখন তার একমাত্র লক্ষ্য নিজের মাকে এই দেশে নিয়ে আসা। এরপরে কাং জিয়ংকে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে একদিন স্কুল থেকে ফেরার পরে সে দেখে তার মা মরে মেঝেতে পড়ে আছে, আর পাশেই তার বাবা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সেদিনই জিয়ং তার বাবাকে হত্যা করে ফেলে এবং জেলে চলে যায়।
জেল থেকে বেরিয়ে সে এখানে চলে এসেছে, কারণ তার জীবনের আর কোনো লক্ষ্য বেঁচে নেই। কথায় কথায় সময় শেষের দিকে চলে এসেছিল, তো তারা খেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু খেলার সময় জিয়ং ইচ্ছে করেই কাংকে জিতিয়ে দেয়। তারপরে বলে কাংয়ের এখনও অনেক কাজ বাকি আছে, তার জন্য অনেকেই পথ চেয়ে আছে, কিন্তু জিয়ংয়ের জন্য কেউ পথ চেয়ে বসে নেই, সে কার জন্যই বা বাঁচবে। তো এরপরে গার্ড জিয়ংকে মেরে ফেলে। এদিকে অনেক বোঝানোর পরে গিহান বৃদ্ধ ইলনামকে খেলতে বসায়। খেলার এক পর্যায়ে ইলনাম গিহানের 9টা মার্বেল জিতে যায়। তখন পরিস্থিতি বিবেচনায় গিহানও প্রতারণার আশ্রয় নেয়। সে ইলনামের ডিমেনশিয়ার সুযোগ নিয়ে তার সব মার্বেল জিতে নেয়। যদিও কাজটা করতে গিয়ে গিহানের খুব খারাপ লাগছিল, কিন্তু এই অবস্থায় নিজের ছাড়া আর কারো কথা ভাবার সুযোগই বা কই, সবাই তো আর জিয়ংয়ের মতো না। যাই হোক, গিহান যখন গার্ডের কাছে মার্বেল জমা দিতে যাবে তখন দেখা যায় ইলনাম একটা মার্বেল তখনও লুকিয়ে রেখেছিল। সে মার্বেলটা নিয়ে উঠে চলে যায়। গিহান আবারও তার পেছনে ছুটে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে গেম এখনও শেষ হয়ে যায়নি, সে যেন খেলা চালিয়ে যায়। তখন ইলনাম বলে গিহান যদি ইলনামের একটা মার্বেলের বিনিময়ে নিজের সবগুলো মার্বেল বাজিতে লাগায় তবেই ইলনাম খেলবে। এটা শুনে গিহান রেগে গিয়ে বলে একটা মার্বেলের জন্য আমার সবগুলো মার্বেল বাজিতে লাগিয়ে দেব, আমি কি বলদ নাকি? এটা অন্যায়। তখন ইলনাম বলে ওঠে এতক্ষণ যে আমাকে বলদ বানিয়ে তুমি আমার সবগুলো মার্বেল হাতিয়ে নিচ্ছিলে, সেটা কেমন ন্যায় ছিল? কথাটা শুনে গিহান হকচকিয়ে যায়। আসলে ইলনাম এতক্ষণে হুঁশিয়েছিল, সেই সব ভুলে যাওয়ার ভান করে টেস্ট করছিল। শেষ পর্যন্ত গিহান কি করে, গিহান লজ্জায় নিজের মাথাটা নামিয়ে রাখে। ইলনাম তার কাছে থাকা লাস্ট মার্বেলটা গিহানের হাতে তুলে দেয়, তারপরে তাকে জড়িয়ে ধরে সব কিছুর জন্য ধন্যবাদ জানায়। গিহান লজ্জা, ঘেন্না, অপরাধবোধের কারণে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপরে একটা গুলির শব্দ শোনা যায় এবং চতুর্থ রাউন্ডটা এখানেই শেষ হয়ে যায়। ফ্রন্টম্যান আড়ালে থেকে পুরো গেমটা এতক্ষণ পর্যবেক্ষণ করছিল। গেম শেষ হলে সে গার্ডদের আবারও ফোন দিয়ে জিজ্ঞেস করে বহিরাগতকে পাওয়া গেছে কিনা। গার্ডেরা জানায় তাকে এখনও পাওয়া যায়নি। ফ্রন্টম্যান তাকে দ্রুত খুঁজে বের করতে নির্দেশ দেয়, কারণ একটু পরে ভিআইপিরা এখানে আসবে, তখন সে এখানে কোনো ঝামেলা চায় না। যাই হোক, এদিকে প্লেয়ারেরা গণরুমে ফিরে আসে। তারা ভেতরে ঢুকেই দেখে মিনিউ আরামে শুয়ে আছে। মিনিউ জোড়া না পেলেও যেহেতু সে গেমের কোনো রুলস ভাঙেনি, তাই কোনো গেম ছাড়াই সে চতুর্থ রাউন্ড পাশ করে গেছে। অন্যদিকে ফ্রন্টম্যান তার রুমে ফিরে যায়। এ সময় তার ল্যান্ডলাইনে কারো ফোন আসে। ফোনটা রিসিভ করার সময় সে বুঝে যায় কেউ তার রিসিভারটা একটু আগে তুলেছিল, কারণ সে যেভাবে রিসিভারটা রেখেছিল এখন সেটা অন্যভাবে রাখা আছে। তাই সে নিজের গান বের করে এখন রুমের ভেতরে খুঁজতে থাকে এবং বলে এখানে যে লুকিয়ে আছো সে বেরিয়ে এসো। আমি জানি তুমি একজন পুলিশ অফিসার, কারণ গার্ডদের শরীরে যে বুলেট পাওয়া গেছে সেটা M60 রিভলভারের। এই ধরনের রিভলভার কোরিয়ান পুলিশ অফিসাররা ইউজ করে। ফ্রন্টম্যান নিজের মতো করে কথা বলেই যায়, কিন্তু কোনো প্রতিউত্তর আসে না। এরপরে সে পাশের একটা রেকর্ডস রুমে ঢুকে পড়ে। জুনহো সেখানেই লুকিয়েছিল। ফ্রন্টম্যান তাকে প্রায় ডিটেক্ট করেই ফেলেছিল। তখনই তার কাছে গার্ডদের ফোন আসে এবং জানায় তারা একটা ডেড বডি খুঁজে পেয়েছে। ফ্রন্টম্যান দ্রুত সেখানে যাবার জন্য বেরিয়ে যায়, তাই এই যাত্রায় জুনহো ধরা পড়ার থেকে বেঁচে যায়। এদিকে ইলনামের জন্য গিহান খুব মন খারাপ করছিল। সাংহু তাকে সান্ত্বনা দিয়ে বলে তোর পার্টনার তো ছিল একজন অপরিচিত বৃদ্ধ লোক, কিন্তু ওইখানে ওই লোকটাকে দেখ, লোকটার পার্টনার ছিল তার নিজেরই স্ত্রী। সে এইমাত্র নিজের স্ত্রীকে মৃত্যুর মুখে রেখে এসেছে। গিহান বিস্মিত হয়ে লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা অনুশোচনায় কপাল চাপড়াচ্ছিল যে সে এখানে কেন এলো। টাকার লোভে এসে এখন তার সবই হারাতে হলো। যাই হোক, অন্যদিকে ফ্রন্টম্যান সমুদ্রের ধারে গিয়ে লাশটা দেখতে পায়। এটা মূলত সেই গার্ডটা জুনহো যাকে মেরে তার ড্রেস এবং মাস্ক পরে দ্বীপে ঢুকেছিল। গার্ডের পকেটে জুনহো তার সার্ভিস আইডি কার্ড ঢুকিয়ে দিয়েছিল, তো ফ্রন্টম্যান আইডি কার্ডটাও পেয়ে যায়। এরই মধ্যে তার কাছে ফোন আসে এবং জানানো হয় ভিআইপিরা চলে এসেছে। তাই ফ্রন্টম্যান দ্রুত দ্বীপে তার বসের কাছে ফিরে যায়। ফ্রন্টম্যানের বস একদম অন্য ধরনের স্পেশাল একটা মাস্ক পরে বসেছিল। ইনি মূলত স্কুইড গেমের হোস্ট ছিলেন। পুরো গেমের আয়োজনটা তিনিই করেছেন। ফ্রন্টম্যান বসকে জানায় ভিআইপিরা চলে এসেছে। বস জানায় সে আজ ভিআইপিদের সাথে দেখা করতে পারবে না, তাই ফ্রন্টম্যানই যেন সবকিছু সামলে নেয়। তাই একটু পরে ফ্রন্টম্যান গিয়ে ভিআইপিদের অভ্যর্থনা জানায়। মোট 6 জন ভিআইপি এসেছে। ভিআইপিরাও স্পেশাল ধরনের মাস্ক পরে এসেছিল। ফ্রন্টম্যান ভিআইপিদের ভেতরে নিয়ে যায়। ভিআইপিরা মূলত এখানকার খেলা দেখে আনন্দ বিনোদন করতেই এখানে এসেছে। যাই হোক, এদিকে জুনহোর পরিচয় যেহেতু গার্ডেরা জেনে গিয়েছিল,
তাই সে এবার নিজের পরিচয় লুকাতে ভিআইপিদের দেখাশোনার জন্য যেসব ওয়েটার ছিল সেই ওয়েটারদের একজনকে মেরে তার ছদ্মবেশ ধারণ করে। তারপরে নিজের ফোনটা পোশাকের হাতার ভেতরে কৌশলে রেখে দেয় যাতে সে ভিডিও রেকর্ড করে প্রমাণ জোগাড় করতে পারে। তো এরপরে সে ড্রিঙ্ক নিয়ে ভিআইপিদের সার্ভ করে। অন্যদিকে প্লেয়ারদের একটু চোখ লেগে এসেছিল। হঠাৎ সাইরেন শুনে তারা চোখ মেলে দেখে স্ত্রীকে হারানো লোকটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই লোকটা মরার পরে প্লেয়ার সংখ্যা 16 জনে নেমে আসে। এই 16 জনকে পঞ্চম রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। তারা প্লেগ্রাউন্ডে এসে 16টা ডামি দেখতে পায়। সেগুলোতে একটা করে নম্বরের লেবেল পড়ানো ছিল, আর 16টা ডামিতে 1, 2, 3 করে 16 পর্যন্ত নম্বর লেখা ছিল। প্রত্যেকটা প্লেয়ারকে তাদের পছন্দ মতো নম্বর সিলেক্ট করতে বলা হয়। গিহান আগের খেলাগুলোকে অ্যানালাইসিস করে ভাবতে থাকে কোন নম্বরটা সিলেক্ট করলে গেম কম রিস্কি হবে। তো ভাবতে ভাবতেই দেখা যায় দুটো বাদে সবগুলো নম্বর অন্যদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন শুধু 1 এবং 16 নম্বর বাকি আছে। সে 1 নম্বর লেভেলটা সিলেক্ট করে, কিন্তু পেছন থেকে একজন এসে রিকোয়েস্ট করে বলে সে সারা জীবন সবকিছুতে পেছনের কাতারেই পড়ে থেকেছে, তাই সে জীবনে অন্তত একবারের জন্য হলেও প্রথম হতে চায়। এই জন্য সে গিহানকে রিকোয়েস্ট করে 1 নম্বরটা যেন গিহান তাকে দিয়ে দেয়। তো গিহান তাকে 1 নম্বরটা দিয়ে 16 নম্বর সিলেক্ট করে নেয়। এরপরে তাদের একটা কাচের ব্রিজের সামনে আনা হয়। এবারের খেলাটা হলো প্লেয়ারদের এই কাচের ব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে। কিন্তু সমস্যা হলো এখানে 2 ধরনের কাচ ব্যবহার করা হয়েছে। একটা হলো টেম্পার্ড গ্লাস, যেটা 2 জন মানুষের ভর নিতে পারবে, আর অন্যটা হলো নর্মাল গ্লাস, যেটার উপরে পা দেওয়া মাত্রই ভেঙে পড়ে যাবে। তো প্লেয়ারদের টেম্পার্ড এবং নর্মাল গ্লাস বুঝে নিয়ে হাঁটতে হবে, আর প্লেয়ারেরা নিজেদের সিলেক্ট করা নম্বর অনুযায়ী আগে পিছিয়ে হয়ে সবাই এই ব্রিজের উপর দিয়ে হাঁটবে। এটা শুনে 1 নম্বর লেভেল নেওয়া লোকটা ভাবে লাইফে প্রথম হওয়া সত্যিই অনেক জ্বালা। যাই হোক, প্লেয়ারদের খেলা শেষ করার জন্য 16 মিনিট সময় দেওয়া হয়। প্রথম প্লেয়ারটা কাপা কাপা পায়ে টুকটুক করে এগোতে থাকে। প্রথম ধাপে সে টেম্পার্ড গ্লাসের উপরে দাঁড়ালেও সেকেন্ড ধাপে সে নর্মাল গ্লাসে পা দিয়ে ফেলে এবং গ্লাস ভেঙে নিচে পড়ে তৎক্ষণাৎ মারা যায়। এভাবে পরপর কয়েকজন প্লেয়ার ভুল কাছে পা রেখে মারা যায়, আর আগের প্লেয়ারদের ভুল থেকে পেছনের প্লেয়ারেরা ফায়দা নিয়ে প্রায় অর্ধেক পথ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এবার ঝামেলা বাঁধায় ডিওক্সু। তার সামনের জন মারা যাওয়ায় সে এবার জেদ ধরে সে আর সামনে এগোবে না। কেউ যদি এগোতে চায় তাহলে পেছনের কেউ যেন এগিয়ে যায়। তো একজন প্লেয়ার এতে রেগে গিয়ে তাকে ধাক্কা দিতে গেলে উল্টো সেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে ডেক্সুর কাছে মিনিউ এগিয়ে আসে। মিনিউ জানতো সে কখনোই এই ব্রিজ পার হতে পারবে না, তার মৃত্যু অবধারিত। তাই সে এবার ডেক্সুর ওপরে প্রতিশোধ নেওয়ার সুযোগটা কাজে লাগায়। ডেক্সু প্রতারণা করে মিনিউকে টিম থেকে বাদ দিয়েছিল। সেই প্রতিশোধ নিতে মিনিউ ডেক্সুকে জড়িয়ে ধরে, তারপরে তাকে নিয়ে নিচে লাফ দেয়, ফলে দুজনেই একসাথে মারা যায়। এরপরে বাকি থাকে আর মাত্র 4 জন, গিহান, সাংইউ, কাং এবং আরেকজন লোক। এই লোকটা জানায় সে 30 বছর ধরে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করেছে, তাই সে টেম্পার্ড আর নর্মাল গ্লাসের পার্থক্য বোঝে। সে আলোর প্রতিফলন দেখে খুব সাবধানে এগোতে শুরু করে। তার দেখা দেখি বাকি 3 জনও এগোতে থাকে, আর 2-3 কদম এগোলেই তারা ব্রিজটা পার হয়ে যেত। কিন্তু এই লোকটার ট্রিক্স ফ্রন্টম্যান বুঝে যায়, তাই সে ওখানকার সব লাইট অফ করে দেয়। ফলে লোকটা আর আসল নকলের মধ্যে পার্থক্য বুঝতে পারছিল না। তাই সে জিজ্ঞেস করে কারো কাছে মেটালের কিছু আছে কিনা। গিহানের কাছে একটা মার্বেল ছিল, সে মার্বেলটা লোকটাকে দেয়। লোকটা কাচের উপর দিয়ে মার্বেলটা গড়িয়ে দেয় এবং শব্দ শুনে আসল নকলের পার্থক্য বোঝার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে না ডানের গ্লাসটা আসল নাকি বামের গ্লাসটা আসল। এদিকে খেলার টাইমও শেষ হয়ে আসছিল। এ সময় সাংউ একটা নির্মম কাজ করে ফেলে।